প্রিয় সবাই, আশা করি ভালো আছেন। আমরা রোজার মাসের প্রথম দিনের নতুন সময়সূচিতে রিস্টার্ট ইয়োরসেলফের আলোচনা শুরু করতে যাচ্ছি। আমার যেটা ধারণা সেটা হচ্ছে আজকে আমরা অনেকেই মিস করে ফেলবো বিকজ আজকে প্রথম দিন ইফতারি, অনেক দিন পর আমরা ইফতার করছি। মাগরিবের নামাজের পর অনেকে আবার একটু খাই। সো সব কিছু মিলে প্রবাবলি অনেকে আজকের ক্লাস মিস করে ফেলবেন, হুইচ ইজ নট অ্যান ইস্যু। যেহেতু ভিডিওটা আমাদের থেকে যাবে, সো আমরা পরেও এটা দেখতে পারবো, ইউটিউবে আপলোড থাকবে। সো নো ওয়ারিজ, লেটস স্টার্ট। আই হোপ আপনাদের প্রথম দিনের রোজা অনেক ভালো গেছে। অ্যাটলিস্ট গত কিছুদিন ধরে করোনা ইস্যুতে আমাদের যে দুশ্চিন্তা এবং টেনশন, সেটার মধ্যে এই রমজানের মোবারক আসলে আমাদের জন্য একটা নতুন চিন্তার ডাইমেনশন বা নতুন করে ভাবনার সময়। সো আশা করি এই সময়টা আপনাদের ভালো যাবে এবং আপনারা সৃষ্টিকর্তার প্রতি আমাদের যে কর্তব্য সেটা পালনের পাশাপাশি আমরা আমাদের চিন্তার জায়গাতেও অনেক বড় পরিবর্তন আনতে পারবো রিস্টার্ট ইয়োরসেলফ দিয়ে। সো আমি শিওর না যে আপনারা খেয়াল করেছেন কিনা, আজকে আমি বিকেলের দিকে আই থিঙ্ক 4টার দিকে কিছু জিনিস আপলোড করেছি আমাদের অফকোর্স আমাদের রিস্টার্ট ইয়োরসেলফের যে পেজটা, সেখানে আমি যেখানে আজকের ঘোষণাটা দিয়েছি সেখানে একটা লিঙ্ক শেয়ার করেছি। সেই লিঙ্কের মধ্যে আমি কিছু টেমপ্লেট যোগ করেছি। যেহেতু আমরা বলেছি যে রোজার মাসের এই 30 বা 29 দিন যে সময়টা আমরা পাবো, এই সময় মোস্টলি আমরা ফোকাস করব বেশ কিছু প্র্যাকটিস, যে প্র্যাকটিসগুলো আমরা আগে থেকে শুরু করে দিয়েছিলাম সেরকম বেশ কিছু প্র্যাকটিস নিয়ে আমরা কাজ করব। এবং প্র্যাকটিসগুলো দুই রকমের হবে। একগুলা প্র্যাকটিস হবে আমাদের ইন্টারনাল, ভিতরের জিনিস নিয়ে, মোর অন বডি, মাইন্ড, ইমোশন, লাইফ এনার্জি, এইসব নিয়েও কাজ হবে। আবার আরেকটা পার্টের প্র্যাকটিস হবে মোর অন এক্সিকিউশন সাইডে, অর্থাৎ আমি বা আমরা নিজেকে সঠিকভাবে চেনার মধ্য দিয়ে আমরা যে নতুন করে যে মানুষটা তৈরি হচ্ছি এবং সেই মানুষটা যে এক্সিকিউট করব আমরা বাইরের পৃথিবীর সাথে, সেখানেও আমরা অনেক কিছু নতুন করে করব। কাজেই আমাদের যে প্র্যাকটিস সেশন সেগুলো দুই রকম হবে। কতগুলো হবে একদম ইনার, ভিতরের দিকে, যেটা নিয়ে আসলে গত 20-22 দিন আমরা অনেক কাজ করেছি, এবং কিছু কাজ হবে এখন বাইরের ওয়ার্ল্ডকে সাথে নিয়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো সময় কিন্তু আজকে খুব কম, আমরা ঠিক 7:45 সময় অর্থাৎ 7:45 আমাদের ক্লাস শেষ করব। সো আমরা একটু শার্প থাকার চেষ্টা করব সব কিছুর মধ্যে। এবং আমি শুরুতে আরো একবার বলে দিই যে আপনাদেরকে কিছু ডকুমেন্ট আমি শেয়ার করে দিয়েছি, সেটা আমার গুগল ড্রাইভে আছে, ওপেন করে দেওয়া আছে। সো আপনারা খুলবেন, ওই লিঙ্কে যাবেন এবং তার উপর ওই ডকুমেন্টটা ডাউনলোড দিলেই এটা আপনার পিসিতে বা আপনার ডিভাইসে অটোমেটিক ডাউনলোড হয়ে যাওয়ার কথা, কোনো ইস্যুস থাকার কথা না। তারপরে যদি কেউ কোনো ইস্যু পান, কাইন্ডলি আপনারা আপনার ওইটার নিচে কমেন্টসে আপনাদের ইমেল অ্যাড্রেসগুলো শেয়ার করে দিবেন। আমি নিজে বা আমাদের কোনো একজন ভলান্টিয়ার, আমাদের সাথে রেগুলার যোগ দেয় আদনান সিলেট থেকে, ও অনেক ভালো ভলান্টিয়ার হিসেবে গ্রুপের কাজ করছে। সো থ্যাংক ইউ আদনান, ও আপনাদেরকে এগুলো পাঠিয়ে দেবে, ওর খুব আগ্রহ বেশি এই সমস্ত কাজে, সো আপনাদেরকে সাহায্য করবে। বাট আমাদের ডকুমেন্টগুলো ডাউনলোড করতে হবে। এখন আজকে আপনারা ডাউনলোড করেছেন বা করেননি, কোনো সমস্যা নেই। আমি লেটস হ্যাভ স্টার্ট ডিসকাসিং থিংস। আজকে মূলত আমি প্যারাডাইম নিয়ে কিছু কাজ করতে দিয়েছি আপনাদেরকে। এবং প্যারাডাইম মানে আমরা জানি যে দৃষ্টিভঙ্গি কেন এত ইম্পর্টেন্ট এবং ইত্যাদি, এইসব জিনিস আমি আজকের স্বল্প পরিসরে আসলে আমি অনেক ডিটেল ডিসকাশন করব না, যদি না আপনাদের কোনো বিশেষ চাওয়া থাকে। যদি এই যে আমি বলেই গেলাম যে আমি খুব বিশেষ ডিসকাশন করব না, কিন্তু প্যারাডাইম শব্দটা আমি ব্যবহার করলাম, অ্যান্ড প্রবাবলি প্যারাডাইম নিয়ে কিছু ছোট ছোট জিনিস আমি আলোচনা করব। তারপরেও যদি আপনারা মনে করেন যে প্যারাডাইম আপনার ডিটেল বোঝা দরকার, কেউ একজনও যদি এরকমটা ফিল করেন, দয়া করে আপনারা লিখবেন, আমাদের গ্রুপে লিখবেন। এইটার কমেন্টও লিখতে পারেন, ফ্রেশ কমেন্ট হিসেবে লিখলে ভালো, আমি ফ্রেশ কমেন্ট হিসেবেই বেশি এক্সপেক্ট করি, তাহলে আমার জন্য ফলো করাটা একটু সুবিধা হয়। সো ফ্রেশ কমেন্টে লিখবেন, কমেন্ট বা পোস্ট হিসেবে লিখবেন যে আপনার প্যারাডাইম জিনিসটা আপনার জানা দরকার, ঠিক আছে? সো সেক্ষেত্রে আমরা প্যারাডাইম নিয়ে ডিটেল আলাপ করবো। আজকের স্বল্প পরিসরে আমরা যতটুকু না বললেই নয়, সেটা হচ্ছে যে প্যারাডাইম মানে হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আমরা একটা জিনিসকে কিভাবে দেখি। আসলে যে জায়গা থেকে সাবকনশিয়াস মাইন্ড তার কাজটা শেষ করে দেয়, সেখান থেকে প্যারাডাইমের কাজটা শুরু হয়ে যায়।
আমরা এতদিন আমাদের মাইন্ডের বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে আলাপ আলোচনা করতে গিয়ে আমরা সাবকনশিয়াস মাইন্ডের কথা বলেছি, শেষের দিকেও আমরা বলেছি, এবং আমরা বলেছি সাবকনশিয়াস মাইন্ড কিন্তু আমাদের 95% ওভার অ্যাক্টিভিটি কিন্তু নিয়ন্ত্রণ করে। এবং শুধু সে যে নিয়ন্ত্রণ করে তাই না, সে কনশিয়াস মাইন্ড কি কি চিন্তা ভাবনা করবে সেটাও সাবকনশিয়াস মাইন্ড অ্যাকচুয়ালি কনশিয়াস মাইন্ডকে বলে দেয়, যতক্ষণ না কনশিয়াস মাইন্ড আসলে সুপার কনশিয়াস হয়। সুপার কনশিয়াস মানে হচ্ছে এই যে আমরা অ্যাওয়ারনেস যেটাকে বলি, যে আমি সব কিছু বুঝতে পারছি এখন কি হচ্ছে, ওই পরিস্থিতিটা শুধু তৈরি করলেই সাবকনশিয়াস মাইন্ড গুটিয়ে যায়, বা সাবকনশিয়াস মাইন্ড তখন আর কনশিয়াস মাইন্ডের উপর কন্ট্রোল রাখতে পারে না। কিন্তু যেহেতু সবসময় আমরা অ্যাওয়ার ছিলাম না, বা সবসময় আমরা অ্যাওয়ার থাকি না, বেশিরভাগ কাজ আমাদের বেসিক ইনস্টিংক্ট বা আমাদের যে সোফার কন্ডিশনিং সেটা দিয়ে পরিচালিত হয়। আই হোপ আমি যখন শব্দগুলো বলছি আপনারা কানেক্ট করতে পারছেন, কারণ কন্ডিশনিং নিয়ে কিন্তু আমরা আগে কোনো এক সময় অনেক কথাবার্তা বলেছি। কন্ডিশন পাভলভের পরীক্ষা, কুকুরের উপর যে পরীক্ষা করেছিল। সো বেসিক কন্ডিশনিং দিয়ে কাজগুলো হয়ে যায়। তাহলে কি করে প্যারাডাইম যে কোনো পরিস্থিতিতে আমাদের চিন্তার জগতে, আমাদের লজিক্যাল মাইন্ডের মধ্যে অথবা আমাদের লজিক্যাল থিঙ্কিং এর মধ্যে কিন্তু কিছু জিনিসের ইনপুট দিয়ে দেয়, এবং ওই ইনপুটগুলো দেওয়ার সাথে সাথে যে কোনো জিনিস সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়। এই ধারণাটাই হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি বা আমাদের প্যারাডাইম। এই প্যারাডাইমটা কেন এত জরুরি? কারণ এই ধারণাটা যেমন হয় আমরা কিন্তু সেই মোতাবেক কিন্তু চিন্তা করি, এবং যেরকম চিন্তা করি সেই রকম আমরা এক্সিকিউশন করি বা কাজ করি, এবং যেরকম কাজ করি আমরা আসলে সেরকম ফল পাই। অর্থাৎ আমাদের পৃথিবীতে যে আমাদের জীবনটা, সেটা তো কতগুলো কাজের সমষ্টি, আমাদের সবগুলো কাজের যোগফল মিলে আমাদের পুরো জীবন। এই কাজগুলো আমরা কিভাবে করি, আমি পিছন দিক থেকে আসছি। পৃথিবীতে আমাদের টোটাল জীবন মানে অনেকগুলো ছোট ছোট কাজ, আমার দ্বারা করা কাজ, সেটার সমষ্টি হচ্ছে আমার জীবন। সেই কাজগুলো কোথা থেকে এসেছে? সেই কাজগুলো বলার জন্য আমার মস্তিষ্ক একটা অ্যাকশন নিতে বলেছে। আমার মস্তিষ্ক কিসের বেসিসে অ্যাকশন নিতে বলেছে? আমার মস্তিষ্ক আমার থটের বেসিসে অ্যাকশন নিতে বলেছে। আমার থটগুলো কেন ওরকম হলো? কারণ আমার প্যারাডাইম আমার ওই থটের দিকে আমাকে ডাইভার্ট করলো বা ড্রাইভ করলো। তাহলে আমরা যাই কিছু করি না কেন, সাবকনশিয়াস মাইন্ডের পর থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের প্যারাডাইম কিন্তু আমাদের সব কিছুর জন্য পিছন থেকে নাটের গুরু হিসেবে কাজ করছে। অবশ্য তারও পিছনে সাবকনশিয়াস মাইন্ড কাজ করছে, সেটা আমরা আজকে আলোচনাতে এত গুরুত্ব দিচ্ছি না। তাহলে আমরা যদি আমাদের প্যারাডাইমটা ঠিক করতে পারি, বা আমাদের প্যারাডাইমটাকে যদি আমরা কারেক্ট করতে পারি, তাহলে আমাদের জন্য সমস্ত থট রাইট হবে বা কারেক্ট হবে, এবং সমস্ত থট রাইট হলে আমরা রাইট অ্যাকশন নিব। আমাদের রাইট অ্যাকশন হলে রাইট আউটপুট হবে, অনেকগুলো রাইট আউটপুট একসাথে হলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। সো আমি আমার নেতা বইতেও আমি দৃষ্টিভঙ্গি নামে প্যারাডাইম সম্পর্কে আলোচনা করেছি অনেক ডিটেইল। আর এই কনসেপ্ট আমি কোথা থেকে পেয়েছি? মেজর জিনিস পেয়েছি 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল থেকে। কাজেই আপনারা, আমি আমার বইয়ের পাতাগুলো ছবি তুলে আপনাদেরকে পোস্ট করে দিব। তো বেসিক্যালি আমার বইটা যেহেতু ছোটদের উদ্দেশ্যে লেখা, সেহেতু অনেক সহজ করে লেখা হয়েছে। সো যাদের জন্য হয়তো একদম এলিমেন্টারি লেভেলে আপনারা দৃষ্টিভঙ্গি জিনিসটা বুঝতে চান, তাদের জন্য প্রবলেম আমার বইটা সহজ হবে। আর 7 হ্যাবিটস বইটার যে আমি বুক রিভিউ করতাম চ্যাপ্টার ওয়াইজ, যেগুলো ইউটিউবে আছে, ওখানে গেলেও আমার ধারণা প্রথমে একটা বা দুইটা লেকচারের মধ্যে আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন, প্যারাডাইম জিনিসটা পেয়ে যাবেন। কাজে ওই জায়গাগুলো যদি আপনারা দেখেন, তাহলে আপনাদের প্যারাডাইমটা বুঝতে সুবিধা হবে। আমরা যে জায়গাটাতে খুব জোর দিচ্ছি আজকের আলোচনার মধ্যে, আমাদের আলোচনা অলরেডি 10 মিনিট চলে গেছে প্রায়, সেখানে আমি আপনাদেরকে একটা টেমপ্লেট দিয়েছি, এবং ওই টেমপ্লেটে আমি আপনাদেরকে অ্যাওয়ারনেসের সাথে প্র্যাকটিস করতে বলেছি যে প্যারাডাইম সম্পর্কে আপনার নিজের ধারণা কি। এখন প্যারাডাইম দুরকম হয়, দৃষ্টিভঙ্গি দুরকম হয়। একটা হচ্ছে আমার নিজের সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি, এটা একটা প্যারাডাইম। আরেকটা প্যারাডাইম হচ্ছে সারা পৃথিবী সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি, এটা হচ্ছে আরেকটা প্যারাডাইম। তাহলে আমরা বুঝলাম কি প্যারাডাইম দুরকম, একটা নিজের প্রতি, একটা হচ্ছে সারা পৃথিবীর, আমি ছাড়া যে বাকি পৃথিবীটা আছে তাদের প্রতি। সো আমরা প্রথম দিন নিজের প্রতি মানে খেয়াল করছি। সো উই আর টকিং অ্যাবাউট সেলফ প্যারাডাইম, আমার নিজের সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি কি। এখন আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে নিজের সম্পর্কে অন্যকে অনেক কিছু বলেছেন। ইন্টারভিউ বোর্ডে আপনাদেরকে বলতে বলে যে টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ, তখন কিন্তু আপনি অনেক কিছু বলেন, কিন্তু এই অনেক কিছু বলার মানে এই না যে ইন্টারভিউ বোর্ডে আপনি সব কথা বলেন আপনার সম্পর্কে, বা আপনি আপনার নিজের সম্পর্কে যেটা জানেন সেটাই আপনি মানুষকে বলেন। সেটা আপনি হয়তো বলবেন না, বলার প্রয়োজন নেই। কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে আমার নিজের সম্পর্কে আমার প্রকৃতপক্ষে দৃষ্টিভঙ্গিটা কি, সেটা যদি আমি ঠিক না করতে পারি, তাহলে কিন্তু ওই যে প্যারাডাইম, থট, অ্যাকশন, আউটপুট
হইতে থাকবে, এবং আমার প্যারাডাইম রাইট যদি না হয় নিজের সম্পর্কে, আমি নিজের থেকে কখনোই রাইট কাজ করতে পারবো না। জেনারেলি অ্যাবসলিউটলি রাইট আর অ্যাবসলিউটলি রং কখনো প্যারাডাইম কারো থাকে না, কারো কারো হয়তো ভালো মন্দ মিশে থাকে। এখন কথা হচ্ছে আমরা নিজেদের সম্পর্কে যে ভালো ধারণাটা পোষণ করছি সেটা আসলে কতটুকু সত্য বা সঠিক, বা আমরা নিজের সম্পর্কে যে খারাপ ধারণাটা পোষণ করে আসছি সেটাই বা কতটুকু বা সঠিক। সো এই জিনিসটুকুকে আমরা যখন অ্যাওয়ারনেসের সাথে, আমাদের প্রথম ক্লাস থেকে আমরা অ্যাওয়ারনেস বলছি, অ্যাওয়ারনেসের সাথে যখন আমরা বিচার করব, আমরা আতসিক কাজ দিয়ে বা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যখন চেক করব, তখন কিন্তু আমাদের প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি আমি কে সেই জিনিসটা বের হয়ে আসবে। তাহলে এতদিন প্যারাডাইম কিভাবে তৈরি হয়েছিল? বেসড অন সাম ইনপুটস, আমি জানিও না, আমার কনসিয়াসলি আনকনসিয়াসলি আমার সাবকনসিয়াস মাইন্ডে কনসিয়াসলি সাবকনসিয়াসলি আমার সাবকনসিয়াস মাইন্ড কতগুলো জিনিসকে অ্যাকুমুলেট করেছিল এবং সেগুলো একসাথে করে আমার মাথার মধ্যে একটা ছবি তৈরি করে দিয়েছিল, সেটাকেই আমি আমার দৃষ্টিভঙ্গি হিসেবে গ্রহণ করেছি। কিন্তু প্র্যাকটিক্যালি যখন আজকে এত বছর পর আমরা নিজের সম্পর্কে সত্যি সত্যি নিজে জাজ করতে বসেছি, সত্যি সত্যি নিজেকে স্ক্যান করতে বসেছি, তখন প্রথম আমরা কিন্তু অ্যাওয়ারনেস প্রয়োগ করছি যে আমার নিজের সম্পর্কে আমার ধারণা কি। সো আমি যে ডকুমেন্টটা আপনাদেরকে শেয়ার করেছি, আশা করি আপনারা ডকুমেন্টটা পেয়ে গেছেন। না পেলে আমাকে জানাবেন বা গ্রুপে জানাবেন, পেয়ে থাকলে সেটাও একটু লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ডকুমেন্টটা ডাউনলোড করতে পেরেছেন। সেখানে আমি শুরু করেছি একটু মজা করে, যেখানে আমি বলেছি যে সাধারণত বাণী চিরন্তনের মধ্যে আমরা অনেক বড় বড় গুণী মানুষদের অনেক কথা আমরা রেফার করি, তাই না? আমরা বলি গৌতম বুদ্ধ এটা বলে গেছেন, মাদার তেরেসা এটা বলে গেছেন, বঙ্গবন্ধু এটা বলে গেছেন, কিংবা মহাত্মা গান্ধী এটা বলে গেছেন। আমরা এরকম বড় বড় মানুষদের গুণী কথাগুলো আমরা তুলে ধরি, কারণ ওই কথাগুলো যুগ যুগ ধরে সত্য প্রমাণিত হয়, এবং ওই এক একটা কথার মধ্য দিয়ে আমরা এক একটা মানুষের জীবনের, একজন বড় মানুষের জীবনের বাস্তব অভিজ্ঞতার বড় দিকটা আমরা তুলে ধরি। কিন্তু এই আলোচনা করতে গিয়ে আমরা এটাও বলেছি যে পৃথিবীর যত বড় বড় মানুষগুলো ছিলেন, তারা যে সবসময় অনেক বড় বড় সঠিক কথা বলে গেছেন সেটা কিন্তু নাও হতে পারে। এমন হতে পারে যে কথাগুলো তারা যখন বলেছিলেন তখনকার মানুষ হয়তো ওগুলোকে অনেক মূল্য দিয়েছিল, কারণ উনি একজন মহান মূল্যবান মানুষ ছিলেন, কিন্তু কালের আবর্তে সেগুলো সবচেয়ে পচা এবং বাজে কথায় রূপান্তরিত হয়েছে। আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি তাহলে পাবো, আমি 7টার মধ্যে এক্সে বার্কার এক আর কি সবচেয়ে ভুয়াটাকে আমি 1 নাম্বার দিয়েছি, এবং একটু একটু করে যেগুলো কম ভুয়া সেগুলোকে 7 নাম্বার বলেছি। আমেরিকার একটা কোম্পানি যারা কম্পিউটার বা কম্পিউটার অ্যাপারেটাস বানাতো, তাদের মালিক কেনেথ ওলসন 1977-এ বলেছিলেন যে ঘরে ঘরে কম্পিউটার পৌঁছার কোনো কারণ উনি দেখেন না। উনি মনে করেন না যে কম্পিউটার নামের মেশিনটা মানুষের বাড়িতে পৌঁছাবে, এটা অফিসেই থাকবে শুধু। সো এটা একটা পরবর্তীতে ভুল ইনফরমেশন হিসেবে প্রমাণিত হয়। আরেকটা হচ্ছে যে 6 নম্বর, 1969-এ লস অ্যাঞ্জেলস আমেরিকার একজন ডাক্তার বলেছিলেন, তার নামও দেওয়া আছে, যে আমাদের টোবাকো ইজ গুড ফর হেলথ। আমি যদি একটু স্কিপ করি, ওই কাগজে আপনারা সবগুলো পাবেন। একটা খুব ইন্টারেস্টিং যে 1776 সালে যুক্তরাষ্ট্রকে স্বাধীনতা দেয় ইংল্যান্ড, যে কারণে তাদের ওই যে স্ট্যাচু অফ লিবার্টির উপরে যে বইটার উপরে লেখা থাকে 1776 4 জুলাই, আপনারা খেয়াল করবেন। তাহলে উনি বলেছেন যে রাজা তখন বলছিলেন, ইংল্যান্ডের রাজা বলছিলেন যে আজকে একটা কোনো গুরুত্বপূর্ণ কিছু ঘটে যায়নি, কিন্তু আমরা জানি যে আমেরিকা স্বাধীন হওয়ার পর তারা কিভাবে গ্রো করে এবং কিভাবে তারা নিজেদেরকে পৃথিবীর 1 নম্বর রাষ্ট্রে রূপান্তর করে ফেলে। ওকে, দেন আমরা বলেছি যে 2য় শতাব্দীতে টলেমি, এটাও আমরা জানি যে একটা সময় পর্যন্ত মানুষ বিশ্বাস করত, টলেমি মনে করতেন যে সূর্য সহ যত গ্রহ নক্ষত্র আছে সেগুলো পৃথিবীর চারিদিকে ঘুরছে। এই ধরনের অসংখ্য ভুয়া জিনিস আমরা শুনেছিলাম। আরেকটা আমি কোথায় রেখেছি আমি ভুলে গেছি, ওটার মধ্যে এখানে রাখিনি, যে চাঁদে যেদিন মানুষ পৌঁছায় তার মাত্র 2 বছর আগে আমেরিকার একজন বিজ্ঞানী, হ্যাঁ এই যে পেয়ে গেছি, লি ফরেস্ট নামের একজন বিজ্ঞানী 1967 সালে উনি বলেছিলেন যে ভবিষ্যতে বিজ্ঞান এবং প্রযুক্তি যতই উন্নতি হোক না কেন মানুষ কোনোদিনই চাঁদে পৌঁছাতে পারবেন না। কিন্তু মজার ব্যাপারে 2 বছর পরেই তার জীবদ্দশাতেই মানুষ চাঁদের মাটিতে পা রেখেছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই লোকগুলো এই ধরনের কথাগুলো কেন বলেছিলেন? তারা কি খুব বোকা বেকুব প্রকৃতির পাগল লোক ছিলেন জন্য কথাগুলো বলেছিলেন? তা কিন্তু নয়। ওনারা কিন্তু কথাগুলো বলেছিলেন ওনাদের সময়ে, ওনারা যেই সমস্ত তত্ত্ব ও উপাত্তের ধারের কাছে এসেছিলেন,
ওনাদের মস্তিষ্ক ওনাদেরকে সেই সময়ের প্রেক্ষাপটে যে সঠিক তথ্যগুলো তার সামনে তুলে ধরেছিল সেগুলোকেই তারা সত্য মনে করেছেন এবং সেগুলো তারা বলেছেন। এই কথাগুলোর মধ্যে কোনোটা লি ফরেস্টের ক্ষেত্রে যেটা 2 বছরের মধ্যে ভুল প্রমাণিত হয়েছে, অনেক জিনিস যেমন যে পৃথিবীকে কেন্দ্র করে যে সবকিছু ঘোরে না, টলেমেরি কথা হয়তো প্রায় 1000 বছর লেগে গেছে কোপারনিকাসের নতুন আবিষ্কার আসতে। সো এরকম কত জিনিস হয়তো 10 দিন পরে মানুষ ভুল প্রমাণ করেছে, কত জিনিসের জন্য হয়তো মানুষকে 1000 বছর অপেক্ষা করতে হয়েছে। কিন্তু যে জায়গাতে আমরা জোর দিতে চাচ্ছি যে ওই মানুষগুলো যেই দিন ওই কথাটা বলেছিলেন সেই দিন কিন্তু তার যারা অনুসারী বা তার যারা শুভাকাঙ্ক্ষী, যারা তাদেরকে জ্ঞানী মনে করতেন, তারা কিন্তু সেই কথাগুলোকে সঠিক মনে করেছিলেন। এবং ওই লোকগুলোও কিন্তু এই কথাগুলো নিজেকে কখনো ভুল প্রমাণ করার জন্য বলেননি। ওই লোকগুলো এই কথাগুলো অত্যন্ত সঠিক ভেবেছিলেন জন্যই বলেছিলেন। তাহলে কেন এই ভুল বোঝাবুঝিটা হয়ে গেল, বা কেন তারা বুঝলেন না যারা একটা ভুল কথা বলে যাচ্ছেন? কারণ হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গিটা ভুল ছিল। সো এই দৃষ্টিভঙ্গির ভুলের কারণে আমরা অনেক কিছু সঠিক মনে করি যেটা আসলে সঠিক নয়, আবার অনেক কিছুকে আমরা ভুল বলে তকমা লাগিয়ে দিই যেটা আসলে প্রকৃতপক্ষে সঠিক হয়। সেখান থেকে আমরা বেশ কিছু প্রশ্ন তৈরি করেছি। প্রশ্ন করা মানেই কিন্তু অ্যাওয়ারনেস বিল্ড করা। আপনাদেরকে আগে আমরা বলেছি, যখন আমরা কোনো কিছু না বুঝে মেনে নেই, বিশ্বাস করে নেই, তখন আসলে আমাদের মস্তিষ্কের লজিক্যাল মাইন্ডকে আমরা আসলে কাজে লাগাই না। আমাদেরকে কেউ এসে বলেছে এটা এরকম, আচ্ছা তাহলে সেটা সেরকম, এটাকে আমরা বললাম বিশ্বাস। আর আমরা যখন কোনো কিছুকে প্রশ্নের মুখে ফেলি তখন আসলে আমরা আমাদের লজিক্যাল মাইন্ড দিয়ে আমরা স্ক্যান করি। তো আমি আপনাদেরকে অনেকগুলো প্রশ্ন তৈরি করে দিয়েছি, অবশ্যই আমি অনেকগুলো বইয়ের সাহায্য নিয়ে করেছি, যাতে আপনাদের মনে নিজের সম্পর্কে যে আপনাদের দৃষ্টিভঙ্গিগুলো সেগুলো আপনারা স্ক্যান করতে পারেন। এরপর থেকে যতটুকু আমি আলোচনা করলাম তারপর থেকে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন আপনারা দেখবেন এখানে লেখা আছে আপনার সম্পর্কে পজিটিভ প্যারাডাইমটা কি, আপনার যেটাকে আমি বলছি ইতিবাচক দৃষ্টিভঙ্গি কি, সেটা একটু ফাঁকা জায়গা আছে এখানে লিখবেন। আমার কথা হচ্ছে তাড়াহুড়ো করে লিখবেন না। আমি আপনাদেরকে কোনো পরীক্ষার কোয়েশ্চেন দিই নেই যে একটু করে ঘন্টা পড়ে গেলে আপনার কাছ থেকে কাগজ তাড়াতাড়ি কেড়ে করে নিতে হবে। সো আপনি খুব ঠান্ডা মাথায় চিন্তা করে আপনি লিখবেন, কারণ এই সুযোগটা আপনার জীবনে আর দ্বিতীয়বার আসবে না। কাগজ যদি শর্ট পড়ে আপনি বাড়তি কাগজ নিতে পারেন, দরকার হলে অন্য একটা কাগজে আপনি লিখতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গিগুলো কি আপনি লিখলেন। এর পরের প্রশ্নটা হচ্ছে আপনার সম্পর্কে আপনার নেতিবাচক দৃষ্টিভঙ্গিগুলো কি, অর্থাৎ আপনার সম্পর্কে আপনার নেগেটিভ প্যারাডাইম কি। এখন যেটা হয়, আমরা যখন একটা কাগজে লিখতে যাই তখন আমাদের মাথায় এটাও কিন্তু ঘোরে যে এই কাগজটা তো আরেকজন মানুষ দেখবে, তাহলে সেই মানুষটা যদি দেখে ফেলে যে আমি কি নেগেটিভ বলছি তাহলে তো আমার সম্পর্কে ক্ষতি হয়ে যাবে। সো আপনাদেরকে আমি আশ্বস্ত করে বলছি যে এই কাগজটা আমরা দেখতে চাইবো না, আপনাদেরকে আমাদের গ্রুপে এই কাগজটা পোস্ট করতে হবে না কোনো কিছু লিখে। এটা পিওরলি ফর ইউর ওন কনজাম্পশন। আপনি নিজের সাথে যদি আবার এখন গাফিলতি করেন, নিজেকে যদি আপনি ফাঁকি দেন, তাহলে আপনি কোনোদিন চোরাবালি থেকে বের হতে পারবেন না। আপনি নিজের সম্পর্কে যেটা মনে করেন আপনি এখানে সেটাই লিখবেন। আমি অনেক মানুষকে বলতে শুনেছি যে যখন লাইফ কোচিং এর সেকশনে যে আলাপ করে তখন বলতে চায় আমার এটা সমস্যা, ওইটা সমস্যা, ওইটা সমস্যা, কিন্তু সেই মানুষটাকে যখন অন্য সময় জিজ্ঞেস করা হয় তখন সে মানতে চায় না তার সমস্যা। এই যে আপনি অন্য একটা মানুষের সামনে গিয়ে, হোক সে লাইফ কোচ, হোক সে যত জ্ঞানী গুণী মানুষ, আপনি আরেকজনের সামনে যে স্বীকার করছেন যে আমার এই সমস্যা, আমার এটা, আমার পরিবারে এটা নাই, হোক সেটা ভুল বা শুদ্ধ ধারণা আমরা কিন্তু জানি না, আমরা কিন্তু প্যারাডাইমটাকে চ্যালেঞ্জ করার জন্য বসেছি কথাগুলো বলার। কিন্তু যে জায়গাটা আমি জোর দিতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি যখন অন্যের সামনে বলতে রাজি হন, যে কোনো একজন লোক, যত জ্ঞানী লোকই হোক না কেন, কিন্তু আপনি কেন নিজের সাথে এই কথাটা নিজে বলতে পারেন না? কি অসুবিধা? সো আজকেই সেই সুযোগ, বা আগামীকালকে যখন আপনি এটা খুলে বসবেন, আপনার সামনে এই সুযোগটা খুলে দেওয়া হয়েছে। আপনি এতদিন পর্যন্ত সঠিক হোক বা ভুল হোক আপনার নিজের সম্পর্কে যত ভালো ধারণা পোষণ করেছেন এবং নিজের সম্পর্কে যত খারাপ ধারণাই পোষণ করেছেন কিনা সেটা আপনি এখানে লিখে ফেলেন। এবং লেখার কারণটা হচ্ছে এটা নোটেড হয়ে যাবে, এবং যখন নোটেড হবে পরবর্তীতে আপনি যখন এটা রেফার করবেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ইভেন কালকে সকালে ওই যে লি ফরেস্ট যেমন বলেছিল 67 সালে পৃথিবীর মানুষ চাঁদে যেতে পারবে, 69 সালে লেখা ছিল জন্য আমরা খুঁজে বার করতে পেরেছি যে লি সাহেব একটা ভুল কথা বলেছেন। আপনি যদি একটাতে ডকুমেন্টেড না করেন তাহলে আপনার ডেভেলপমেন্টটা কি হলো এটা আপনি কোনোদিন খুঁজে বের করতে পারবেন না। সো আমার অনুরোধ থাকবে আপনার সিনসিয়ার থাকবেন এবং তাড়াহুড়ো করবেন না, ধীর স্থিরভাবে লিখবেন, সময় নিয়ে, চিন্তা করে, থট নিয়ে বসে বসে লিখবেন, ভেবে নিজেকে স্ক্যান করে। এবং কেউ যেহেতু দেখছে না কাগজটা, সো আপনার এখানে কারো কাছে ছোট মনে করার কোনো কিছু নেই। সো আপনি একবারে নিরপেক্ষভাবে লিখবেন। তাহলে আমরা নেতিবাচক দিকগুলো খুঁজে পেলাম। তারপরে আমরা বলেছি যে আমরা নিশ্চয়ই অনেকগুলো মানুষের মাঝে বেঁচে থাকি। আমি এখানে কতগুলো সম্পর্কের কথা উল্লেখ করেছি, মা বাবা, স্বামী স্ত্রী, শিক্ষক, অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা। আমি অন্য 1 2 3 দিয়েছি, মানে আপনাদের হয়তো আরো অনেক মানুষ থাকতে পারে যাদের সম্পর্কে আপনারা এখানে লিখতে চান, আপনারা চাইলে লিখতে পারবেন। কিন্তু আমি আবার বলছি এই টেমপ্লেটটা কিন্তু
ফাইনাল টেমপ্লেট না, এবং আমি ওয়ার্ড ডকুমেন্ট আপনাদেরকে দিয়ে দিয়েছি, দরকার পড়লে আপনাকে যোগ করে নেবেন। বাংলা লিখতে না পারলে ইংলিশে লিখবেন, কোনো অসুবিধা নেই। সো আমরা যেটা বলতে চেয়েছি যে কোনো একটা সম্পর্ক, ধরেন মা, আমার সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিটা কি আমি যতটুকু বুঝি, প্রয়োজন হলে তাকে জিজ্ঞেসও করতে পারেন। বাট জেনারেলি কাউকে যে জিজ্ঞেস করলে সেই লোকটা কিন্তু আসলে অরিজিনালটা বলে না। কাজে আপনি যেটা ফিল করেন আপনি সেটাই লেখেন। অনেক সময় থাকে না, আমার বাবা মনে করে আমাকে দিয়ে কিছু হবে না, এটাই লেখেন যে আমার সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে আমাকে দিয়ে কিছু হবে না। যেমন আমি বলি, আমার সম্পর্কে আমার পরিবারের যারা খুব ক্লোজ লোক তাদের ধারণা হচ্ছে আমি একটা বোকা লোক, আমি একটা বেকুব, এবং আমি কিভাবে নিজের রিসোর্স ম্যানেজ করতে হয়, কিভাবে নিজের সময় ম্যানেজ করা হয়, কিভাবে নিজের ফাইন্যান্সিয়ালস ম্যানেজ করতে হয়, এটা আমি আসলে জানি না। এবং জানি না বলেই আমি এই হাবিজাবি করে বেড়াই, আমি একটা গাধা। হ্যাঁ, এটার ভিতর পরের পার্টটা পড়ে যাচ্ছি। তাহলে আমি কিন্তু জানলাম যে আমার সম্পর্কে আমার পরিবারের এক্স, ওয়াই বা জেড কি ধরনের ধারণা পোষণ করে, এটা আমি এখানে লিখে ফেললাম। ক্লিয়ার? ভালো লিখবেন। সবসময় যে নেগেটিভ, আমি নেগেটিভটা বলছি জন্য যে আপনার নেগেটিভ ভাবতে হবে তা কিন্তু না, যেটা মনে করেন সেটাই। আবার এমন হতে পারে একটা বিষয়ে পজিটিভ দৃষ্টিভঙ্গি আছে আর একটা বিষয়ে নেগেটিভ দৃষ্টিভঙ্গি আছে, সেটাও হতে পারে। একই মানুষ হয়তো মনে করে লজিক্যালি আপনি খুব ভালো, কিন্তু ইমোশনালি আপনি অনেক ডাইলিউটেড হয়ে যান। কথার কথা বলছি, কিন্তু একবার এটাই ধরে রাখা যাবে না। এরপর আমরা আরেকটা ডানের কলামে লিখেছি মায়ের কথাই ধরেন বললাম, বা স্বামী বা স্ত্রীর কথা, আমার সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি কি। এবং নেক্সট কোয়েশ্চেনটা আসলে সবচেয়ে পাওয়ারফুল কোয়েশ্চেন, নিজের সম্পর্কে আমার যে দৃষ্টিভঙ্গি তার সঙ্গে এটা কি সামঞ্জস্যপূর্ণ কিনা। কারণ একটু আগে কিন্তু আপনি নিজের সম্পর্কে দৃষ্টিভঙ্গি দিয়েছেন, আপনি বলেছেন আপনার নিজের সম্পর্কে পজিটিভ দৃষ্টিভঙ্গি কি, আপনার নিজের সম্পর্কে নেগেটিভ দৃষ্টিভঙ্গি কি। এখন আপনার পরিবারের আরেকজন লোক আপনার সম্পর্কেই অন্য একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি দিচ্ছে কিংবা একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি দিচ্ছে, কিন্তু আপনি যখন দেখছেন আপনার হিসেবে ওই নেগেটিভ দৃষ্টিভঙ্গিটা আপনার নাই, ওইখানে আপনার পজিটিভ, কিংবা আপনি যেটাকে পজিটিভ মনে করছেন সেটাকে সে নেগেটিভ ভাবে বলছে, তাহলে এখানে আপনি শুধু বলবেন যে এখানে তার সাথে আপনি সামঞ্জস্যপূর্ণ কিনা, আপনি তার সাথে একমত কিনা। কথার কথা হয় না, আমাদের বস হয়তো আমাদের অনেক সময় ফিডব্যাক দেয়, আমাদের বস বলছে যে হ্যাঁ জাভেদ সাহেব আপনি আসলে অনেক ভালো কাজ করেন, কিন্তু আপনার এই সকালে অ্যাটেন্ডেন্সটা একটু গোলমাল। এখন নট নেসেসারি আপনি বসের সামনে হয়তো সাথে সাথে কিছু নেগেটিভ বা সাথে সাথে আপনি হয়তো রিয়াকশন দিবেন না, আপনি হয়তো বললেন ওকে ঠিক আছে বস, আমি এটা ইমপ্রুভ করার চেষ্টা করব, আপনি বলে চলে আসলেন, কারণ আপনি জানেন আপনার বস কারোর কথা শুনে না, কথা বলছি। তাহলে কিন্তু আপনি কিন্তু মনে মনে জিনিসটা এগ্রি করলেন না তার সাথে, তাই না? কারণ আপনি জানেন আপনি ঘড়ি ধরে টাইমলি অফিসে ঢোকেন, অফিসে 10 মিনিট আগেই আসলে ঢোকেন, এবং অফিস শেষ হওয়ার পরও সব কাজ গুছিয়ে দিয়ে আপনি যান। যে কোনো কারণে আপনার বসের আপনার সম্পর্কে দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনার সময়ের জ্ঞান ঠিক নাই, আপনি তার সাথে ডিসএগ্রি করলেন ভিতরে, কিন্তু আপনি সামনে কিছু বললেন না। এই কাগজটার সময় কিন্তু আপনাকে এটা লিখতে হবে যে আমার বস মনে করে আমি সময়ের ব্যাপারে সচেতন না, কিন্তু আমি মনে করি আমি সময়ের ব্যাপারে সচেতন। তাহলে এইটা হচ্ছে সামঞ্জস্য এবং অসামঞ্জস্য। আমরা যদি তার পরের পাতায় চলে যাই, তারপর আমরা বলেছি মতবিরোধগুলোর ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে অসামঞ্জস্যপূর্ণ হলো তারা কি ঠিক না আপনি ঠিক। যেহেতু মতবিরোধ হয়েছে, তা আপনি বলছেন এ, আপনি বলছেন বি, আপনি বলছেন সি, উনি বলছেন ডি, উনি বলতে এই সম্পর্কগুলা, তার মানে এখানে হয়তো এমন হতে পারে আপনি ঠিক উনি ভুল, অথবা উনি ঠিক আপনি ভুল, অথবা আপনাদের দুজনের কেউই ঠিক নন, অন্য কোনো একটা ঠিক আছে না? তাহলে সেইটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মতবিরোধ বা অসামঞ্জস্য যেখানে হলো সেখানে আসলে কে ঠিক। দেন আমরা বলেছি আমরা এবার নিজেদেরকে একটু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করি। সেখানে গিয়ে আমি বেশ কিছু প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি, খুঁজে আমার অনেকক্ষণ ধরে ভেবে প্রশ্নগুলো দিয়েছি। সেই প্রশ্নগুলোতে আপনার হ্যাঁ বা না লিখবেন শুধু, কারণ এখানে আর কিছু সাবজেক্টিভ বলার কোনো সুযোগ নেই। আমি কঠোর পরিশ্রমী, হ্যাঁ অথবা না। এখন অনেকে বলে কি এই ধরনের প্রশ্ন, এটা আসলে একটু পার্সপেক্টিভ আছে, আসলে এটা আসলে ডিফারেন্ট। এডুকেশনের জায়গায় আমি আসলে অনেক পরিশ্রমী, কিন্তু অমুক জায়গায় এত কিছু বলার বা শোনার সময় নেই। র্যাপিড ফায়ার, আপনি কঠোর পরিশ্রমী কি না, আপনার মন কি বলে? আপনার যদি আপনি কিন্তু নিজের সাথে নিজে কথা বলছেন, আপনার যদি একবারের জন্য মনে হয় যে না আমি আসলে কঠোর পরিশ্রমী, জাস্ট গো ফর নো। যেটা নেগেটিভ সেটা স্ট্রেট নেগেটিভ, যেটা পজিটিভ স্ট্রেট পজিটিভ। এটাতে আসলে কাউকে ডিপ্লোমেসি খাটানোর কোনো সুযোগ নাই। নিজের সাথে যদি নিজে ডিপ্লোমেসি করেন তাহলে আপনাকে কেউ গর্ত থেকে উঠে নিয়ে আসতে পারবে না। তাহলে এরকম অনেকগুলো কোয়েশ্চেন আছে। এরপর আমরা বলেছি উপরের বিশ্লেষণে যদি একটাও নেতিবাচক বিষয় থেকে থাকে, কোন বিশ্লেষণে আপনি নিজের সম্পর্কে কি ধারণা পোষণ করতেন, আপনার ওই যে সম্পর্কগুলো আপনাকে যেগুলো বলেছে সেখান থেকে কোনো নেতিবাচক এসেছে কিনা, এবং পরে আমরা অনেকগুলো অবজেক্টিভ কথা বলেছি, আমি অলস, আমি পরিশ্রমী, আমি বন্ধু বাৎসল, আমি সৎ, আমি অসৎ, এরকম অনেক আছে। এত কিছুর মধ্য থেকে আপনি কি কোনো প্রশ্ন উত্তর খুঁজে পান কিনা যে আপনার ভিতরে একটা
একটাও কোনো নেতিবাচক বিষয় রয়েছে। যদি না থাকে তাহলে পরের সেকশনে আপনার যাওয়ার দরকার নাই। কিন্তু এরকম কোনো মানুষ আমরা আসলে পাওয়ার কথা না। আমরা পাবো কোনো না কোনো জিনিস আছে যেটা আমাদের মধ্যে নেগেটিভ। তখন আমরা কি করব, সেই নেতিবাচক দিকটি বা দিকগুলো একাধিক হতে পারে, কারণ আপনি নিজেকে ডেভেলপ করবেন। ইউ ক্যান প্ল্যান ফর 1, ইউ ক্যান প্ল্যান ফর 5। আপনি যদি একটা প্ল্যান করেন তাহলেও আপনি গ্রো করবেন, 5টা করলেও আপনি গ্রো করবেন। একটা করলে 1 গুণ গ্রো করবেন, 5টা করলে হয়তো 5 গুণ গ্রো করবেন। আবার একটা সিলেক্ট করলে আপনার সাকসেসের চান্স বেশি, 5টা সিলেক্ট করে ফেললে সাকসেসের চান্স কমে আসতে পারে। সো এটা বুঝেই আপনি কিন্তু এটা নিয়ে নেবেন। সেক্ষেত্রে লেখাটা এত জরুরি, কারণ 10টার মধ্যে বা 3টার মধ্যে আপনি একটা নিয়ে নিলেন, বাকিগুলো থেকে গেল। একটা ইমপ্রুভ করার পর আপনি পরে কিন্তু বাকি দুটা নিয়ে কাজ করতে পারবেন। তাহলে এক বা একাধিকটার সম্পর্কে আপনি নিয়ে আপনি ঠিক করেন যে কোনটা বা কোনগুলো আপনি অনতিবিলম্বে পরিবর্তন করতে চান, যে আপনি দ্রুত ইমিডিয়েটলি এটা চেঞ্জ করে ফেলবেন, বিকজ আপনি চান না আপনার সম্পর্কে আপনার নিজের মধ্যে বা অমুকের মধ্যে এই ধরনের ভুল পারসেপশন বা ভুল দৃষ্টিভঙ্গি বা প্যারাডাইম থাকুক। আইডেন্টিফাই করলেন, দেন এই পরিবর্তনের জন্য আপনাকে কি কি পদক্ষেপ নিতে হবে এবং কতদিন ধরে কাজ করতে হবে, সেটা যেটাই হোক। নিয়মিত অফিস যাওয়াটাই যদি একটু ইস্যু হয়, তাহলে সেটা পরিবর্তন, বসের মাইন্ডসেট চেঞ্জ করার জন্য, বসের প্যারাডাইম চেঞ্জ করার জন্য আপনাকে কি অ্যাকশন নিতে হবে এবং কতদিন ধরে এই কাজটা কন্টিনিউ করতে হবে। হয়তো আপনি সময় মতো অফিসে পৌঁছে বসকে হয়তো একটা মেসেজ দিতে হবে, জানি না কি কথার কথা বলছি, কিন্তু যেটা সঠিক আপনি মনে করেন সেরকম পদক্ষেপ নিতে হবে। এবং সেই কাজটা কতদিন ধরে করে, আপনি 1 দিন করলে, 2 দিন করে, 3 দিন করলে হয়তো বসের মাইন্ডসেট চেঞ্জ নাও হতে পারে। এটা হয়তো কন্টিনিউসলি 3 মাস করতে হবে, এটা ডিপেন্ড করে এক একটা সম্পর্কের ক্ষেত্রে এক এক রকম। সেটা আপনি ঠিক করে ফেললেন। একাধিক হলে একাধিক হবে। দেন এই কাজগুলো, যে কাজগুলোই যে প্ল্যান করলেন যে আপনি 3 মাস ধরে কাজটা করবেন, আপনার সাপ্তাহিক প্ল্যানিং মডিউলে কি প্রতিফলিত হচ্ছে? আমরা সেদিন প্ল্যানিং মডিউল নিয়ে আলাপ করছিলাম, সেখানে হয়তো এটা রিফ্লেক্টেড থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে রিফ্লেক্টেড করে নেন, কারণ আপনি যদি এখন প্ল্যান না করেন তাহলে আসলে এটা এক্সিকিউট হবে না, কাগজেই থেকে যাবে। আর এটার যদি কাজটা অগ্রগতিটা আপনি মেজার করেন কিভাবে মাপছেন? তাহলে কি ডেইলি সন্ধ্যার সময় আপনি কি মাপছেন যে এই কাজটা আপনি যেভাবে প্ল্যান করছেন? যদি করে থাকেন তাহলে কিভাবে মাপছেন? এই প্ল্যানগুলো এখনই ঠিক করেন। এর পাশে আপনাকে 2-1টা জিনিস ঠিক করতে হতে পারে। আপনি এমন মানুষ বা মানুষদের সান্নিধ্যে থাকতে চান যিনি আপনাকে বিশ্বাস করেন, আপনার সম্ভাবনায় আস্থা রাখেন, আপনাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেন। সেই মানুষগুলো কারা? কারণ আপনি আজকের যে প্যারাডাইমে বসে আজকে বিকেলে বা সন্ধ্যায় অ্যানালাইসিসটা করছেন, ডেফিনেটলি আপনি আপনার একটা সারাউন্ডিংস এর মধ্যে কিছু মানুষের মধ্যেই কিন্তু আছেন। সো এই মানুষগুলোর মধ্যে থেকেই কিন্তু আপনার আজকের প্যারাডাইমটা ফর্ম করেছে। এখন প্যারাডাইমটা চেঞ্জ করতে হলে আপনি যেমন কাজ করবেন, শুধু তাই নয়, আপনার এমন কিছু মানুষের সান্নিধ্যে বা সাহচর্যে যেতে হবে আপনাকে। এটার মানে ফিজিক্যালি যেতে হবে তা নয়, কিন্তু তার সাথে আপনার কথা বলতে হবে, আপনাকে টাইম টু টাইম তাকে আপডেট দিতে হবে। এটা মেন্টর বলতে পারেন, যে কোনো রিলেশনশিপ হতে পারে, এবং বাবা মাও হতে পারে কিন্তু, কারণ বাবা মারা কিন্তু ছোটবেলা থেকে আমাদেরকে লেখাপড়া এবং অনেকগুলো জায়গায় কিন্তু আমাদেরকে এগিয়ে দিয়েছে। সো এমন কোনো মানুষের সান্নিধ্যে আপনাকে আসতে হবে বা তার সাথে যোগাযোগ রাখতে হবে যিনি আপনার উপরে আস্থা রাখেন, আপনাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেন এবং আপনাকে বলেন যে ইয়েস তুমি চেষ্টা করতেছো, রেজাল্ট হবে। ওই মানুষটা আপনার জন্য কোনো কিছু করবে না বা কোনো কিছু করার কোনো প্রয়োজন নাই, কিন্তু আপনি ওই মানুষটাকে একটা স্তম্ভ হিসেবে ব্যবহার করছেন, যে আপনি যে ডেভেলপমেন্ট করছেন আপনি তাকে এটা রেফার করছেন বা বলছেন টাইম টু টাইম যে, এবং উনি অলমোস্ট ব্লাইন্ডলি আপনাকে বিশ্বাস করে। ঠিক আছে, ব্লাইন্ড হওয়ার দরকার নেই, কিন্তু ব্লাইন্ডলি বিশ্বাস। এরকম কোনো লোকের কাছে যাওয়ার দরকার নাই যে লোককে যা বললেন আজকে থেকে এক্সারসাইজ শুরু করানো, কত দেখলাম তোমাকে। এই লোকটা হয়তো আপনার জন্য রাইট লোক না, কারণ এই লোকটা আপনাকে পজিটিভলি বায়াস করবে না। অ্যান্ড ফাইনালি আমরা বলেছি যে সমস্ত বন্ধু বা মানুষগুলো যারা আপনার মাঝে নেগেটিভিটি ছড়িয়ে দেয়, আপনার মনোবল ভেঙে ফেলে এবং আপনাকে খারাপ কিছুর দিকে ঠেলে দেয়, সেই রকম মানুষগুলোকে আপনার দূরে সরে যেতে হবে তাদের কাছ থেকে। কারণ এটা সবসময় নিয়ম হচ্ছে যে আপনি যদি একটা খারাপ কাজ থেকে বেরিয়ে আসতে চান, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই ভালোর দিকে মুভ করতে হবে, কিন্তু খারাপটা থেকে কিন্তু বের হয়েই আসতে হবে। এমন কোনোভাবেই আপনি ভালো কিছু শিখতে পারবেন না যেখানে খারাপটা আপনার পার্ট। কাজেই আপনি যেমন ভালোর দিকে ধাবিত হবেন, সেহেতু সাথে সাথে আপনার খারাপ থেকেও বের হয়ে আসতে হবে। সেক্ষেত্রে আপনার ওই ধরনের মানুষ বা বন্ধুগুলোকে আইডেন্টিফাই করা দরকার, যারা আপনার উপর আস্থা রাখে না, যারা আপনাকে সবসময় নেগেটিভিটি ছড়ায়, আপনার মনোবল ভেঙে দেয় এবং আপনাকে খারাপ কিছুর দিকে ঠেলে দেয়। এরা যে সব বন্ধু তা কিন্তু নাও হতে পারে, এরকম অফিসের বস হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে, যে কেউ হতে পারে। কিন্তু আজকে আপনি সচেতনভাবে আইডেন্টিফাই করেন। এখন সব লোক থেকে আপনি তো পরিত্রাণ পাবেন না, সেজন্য তার পরের প্রশ্নটা, এদের থেকে কিভাবে আপনি দূরে থাকতে পারেন। তাহলে ধরেন আপনার অফিসের বস, কথার কথা, যে আপনাকে সবসময় হেয় করে, এখন সে তো, আপনি কিন্তু তার সাথে জন্মান নাই,
যে সে জন্মসূত্রে আপনার আত্মীয় এবং সারা জীবন আপনাকে তার সাথে থাকতে হবে। এখন জীবিকার প্রয়োজনে একটা পরিস্থিতিতে আপনি তার সাথে আছেন এবং আপনি বদলাতে চাচ্ছেন, এবং বদলানোর ব্যাপারে সে আপনার সহায়ক ভূমিকা না, আপনাকে নেগেটিভলি ইম্প্যাক্ট করে, তাহলে আপনি কি করবেন? আমরা বলে দিয়েছি নেগেটিভ ইনপুটকে ম্যানেজ করার জন্য বা যে সমস্ত ইনপুট আমার জন্য ক্ষতিকর, আমাদেরকে কি করতে হবে? আমরা মেন্টাল পরিস্থিতি নিয়ে যখন মানসিকভাবে যখন আমরা কাজ করতে আমরা বলেছি, আমরা এই কথাগুলোকে হিব্রু ভাষায় চেঞ্জ করে দেবো, আমরা আরবি ভাষায় চেঞ্জ করে দেবো। সে কি বলেছে আমরা আসলে বুঝবো না। সো বস বলবে, আমরাও হ্যাঁ হ্যাঁ বলবো, কিন্তু আমরা ভিতর থেকে এটাকে বাদ করে দেবো। তাহলে এই ধরনের বস জাতীয় মানুষগুলোকে, যাদের সংস্পর্শে আমার যেতেই হবে, তার থেকে হয়তো আমার দূরে থাকার এটাই হচ্ছে তরিকা। আমি তার সাথেই থাকবো, কিন্তু সে আমার ভিতরে ঢুকতে পারবে না, আমার রিমোট কন্ট্রোল সে ধরতে পারবে না। তাহলে এটা হবে তার তরিকা। আবার এই লোকটা যদি আপনার বন্ধু হয় বা যার সাথে আপনার নিয়ন্ত্রণ আছে, আপনি চাইলে তাকে দোস্ত আমি আর 3টা মাস একটু একা থাকতে চাই, তুই আমার খোঁজ করিস না, আমার একটু কাজ আছে, এরকম কাউন্টের উপরে বলার সুযোগ থাকে, গো অ্যান্ড টেল হিম যে তুমি তোমার সাথে ঘুরে আমি খালি নেগেটিভ জিনিস শিখছি, ভাই আমাকে মাফ করে দে তুই, ঠিক আছে না? সো ইট ডিপেন্ডস যে আপনি কার সাথে কিভাবে ম্যানেজ করেন, বাট আপনাকে অবশ্যই এই অসৎ যে সঙ্গটা সেখান থেকে দূরে সরে যেতে হবে। সো এই টেমপ্লেটটা আমার এক্সপ্লেন করা আজকে ইচ্ছা ছিল, আপনাদেরকে এক্সপ্লেন করে দিলাম। সময় আমাদের শেষ হয়ে যাচ্ছে, তার আগে সময় আছে। যে জায়গাটা আমি জোর দিচ্ছি সেটা হচ্ছে, আপনাদের হয়তো এটা টেমপ্লেটটা পড়ে মনে হচ্ছে যে এর মধ্যে এটা কি আছে, আমি তো বসে আর লিখে ফেলবো। ভাই এই কাজ অনেক বছর ধরে করার চেষ্টা করছেন, কাজ হয় নাই, এবং দোষ দিচ্ছেন মোটিভেশনাল স্পিকারদেরকে, দোষ দিচ্ছেন অমুক বইকে, তমুক বইকে, অমুক লোককে, এগুলোই দোষ দিচ্ছেন। আমি আপনাদেরকে কায়মনোবাক্যে অনুরোধ করবো, দিস ইজ দ্য লাস্ট টাইম আমার মনে হয় আপনাদের জীবনে এই সুযোগটা আসছে। এবং সবসময় আমরা যে কাজটা করেছি, আমরা কিন্তু স্কিম থ্রু করেছি, আমরা কিন্তু সাবকনশিয়াস মাইন্ড দিয়ে জিনিসটা করে ফেলছি। আজকে কিন্তু আমরা এত বডি মাইন্ড এনার্জি আলাদাভাবে আমাদের বুঝে আসার কারণ এটাই যে এরকম একটা ডকুমেন্ট আমরা আসলে এখন স্ক্যান করে লিখতে চাই। আমি যখন এই ডকুমেন্টটা নিয়ে কাজ করব, তখন আমার সাবকনশিয়াস মাইন্ড আমার উপর ভর করতে পারবে না, আমার কনশিয়াস মাইন্ড আমার উপর ভর করতে পারবে, বডি আমার উপর ভর করতে পারবে না, ইমোশন আমার উপর ভর করতে পারবে না। শুধু আমি, লাইফ এনার্জি, এরা আমার এমপ্লয়ি, আমি যেভাবে চিন্তা করব ও আমার সাথে ওইভাবে কথা বলতে বাধ্য। এবং এর মধ্যে যদি আমার ভিতরে কেউ কালপিট থাকে, সেই কালপিটকে আমি বাইর করে ফেলবো। আমার বাইরে যদি কোনো কালপিট থাকে, আমি তাকেও বের করে ফেলবো। কিন্তু মনে রাখবেন, বাইরের কালপিটকে বের করা অনেক সোজা, কিন্তু ভিতরের কালপিটকে বের করা অনেক কঠিন। এবং ভিতরের কালপিটকে আপনি যতক্ষণ পর্যন্ত ঠিক করবেন না, বাইরের হাজারো কালপিটকে ঠিক করে কোনো লাভ হবে না, আপনি একটুকু উন্নতি করতে পারবেন না। সো লেটস টেক ইট সিরিয়াসলি। আজকে চেষ্টা করেন এটা ফিল আপ করে ফেলার, কালকের মধ্যে করতে হবে, আমি এমন কিছু বলছি না। লেটস টেক 2-3 ডেজ টাইম। আমি এর মধ্যে আরো নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করবো, কিন্তু এটা ফেলে দেওয়া যাবে না। আমার অনুরোধ হচ্ছে কমপ্লিট করে আপনারা গ্রুপে রিপোর্ট করবেন বা লিখবেন। টেমপ্লেট শেয়ার করার দরকার নেই, কারণ এখানে আপনি নিজের সম্পর্কে অনেক নেগেটিভ জিনিস হয়তো লিখে ফেলবেন। দয়া করে এটা কেউ শেয়ার করবেন না। আমাকে একজন অলরেডি শেয়ার করে ফেলেছেন, আমাকে শেয়ার করলে কোনো সমস্যা নেই, আমি এনকারেজ করছি না, করেও ফেলছেন যেহেতু, ডোন্ট ফিল নেগেটিভ। আমি ওগুলো নিয়ে কারোর সাথে কথা বলবো না, বাট এটা আমাদের কাউকে আপনার শেয়ার করতে হবে না। এটা আপনাদের নিজের কাছে রাখবেন। আমরা বিশ্বাস করি আমাদের প্রথম 13টা ক্লাসের পর আমরা নিজের সচেতন হয়েছি এবং আমরা নিজেরাই নিজেদের রেসপন্সিবিলিটি এখন নিতে পারি, অতটুকু বড় আমরা হয়েছি। সো নিজেরা আপনারা নির্দ্বিধায় নিজেকে এক্সামিন করেন এবং অ্যান্সারগুলো লিখে ফেলেন। এক সিটিংয়ে না হলে 2-3 সিটিংয়ে নেন, কারণ আপনার মাইন্ডের উপরে যখন আপনি কন্ট্রোল নিতে চাবেন, যদিও আমরা এই প্র্যাকটিসগুলো একটু আগে করে নিয়েছি যে মাইন্ডকে কীভাবে স্ক্যান করতে হয়, মাইন্ডকে কন্ট্রোল, তারপরও মাইন্ড কিন্তু খুব খারাপ জিনিস, ও কিন্তু আপনার উপর ভর করবে, সে আপনার মাথা খারাপ করে দেবে, অস্থির করে ফেলবে যখনই আপনি কোনো একটা শক্ত জিনিস ধরতে যাবেন। যদি আপনার জন্য মানসিক শারীরিক অস্বস্তির কারণ হয়, যে স্টপ ইট, ওটা রেখে দেন, উঠে চলে যান, তারপরে আবার ঘুরে টুরে স্বাভাবিক অবস্থা আবার এসে ধরেন। কিন্তু একবারের জন্য কোনো জায়গাতে নিজের মনকে বা ইমোশনকে বা বডিকে আপনি ছাড় দিয়ে না, ছাড় দিলেই ও ছাড় পেয়ে যাবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আপনাদের অনেক ফিডব্যাক নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ ইতিমধ্যে 50 মিনিট হয়ে গেছে। বাট আমার অনুরোধ থাকবে, টেমপ্লেটটা কেমন লাগলো না লাগলো, কি শিখলেন, কোন জায়গাতে ইমপ্রুভমেন্ট দরকার, আমি কি আরো ফার্দার এক্সপ্লেন করবো কিনা, ইত্যাদি ইত্যাদি আপনারা যদি একটু কমেন্টে লিখেন বা আমাদের গ্রুপে যদি আপনারা পোস্ট আকারে শেয়ার করেন, তাহলে আমার জন্য এনকারেজিং হবে যে এই ধরনের একটা কাজ যে করলাম বিকেলে এত খেটে, এটা আপনাদের জন্য কাজে আসলো কিনা আমার জন্য বুঝতে সুবিধা হবে, এবং আমিও এনকারেজড হব এই ধরনের আরো জিনিস আপনাদেরকে তৈরি করে দেওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আপনারা অনেক ভালো থাকবেন। কালকে আমাদের ইনশাল্লাহ 7:15 সময় আবার দেখা হবে। যেখানে আছেন নিরাপদে থাকবেন, ঘরের বাইরে যাবেন না। আর আমাদের দূর দূরান্তে বা কাছে যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের চেনা পরিচিত মানুষরা আছে, তারা কিভাবে আছে একটু তাদের খোঁজ খবর করেন। যদি তাদের জন্য সামান্য কিছু সহযোগিতা করলে ভালো থাকে, প্লিজ আমরা আমাদের সাহায্যের হাতটা বাড়াই, কারণ এইটাও সুযোগও হয়তো আমাদের জীবনে আরেকবার আসবে না। আপনারা অনেক ভালো থাকবেন।